সারারাত আমরা হাসপাতালে ছিলাম। সকালে ডাক্তার এসে বলল রোগী এখন সচেতন। তবে মাথার আঘাতের কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তিনি কাউকে চিনতে পারছেন না। আমি রবিনের কাছে গেলাম। তাকে দেখে বললাম, আমি মানসী, তোমার স্ত্রী। রবিন আমার দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে চিনি না। আমার বুকটা ফেটে গেল। রোহিত বলল, বাবা, আমি রোহিত। তোমার ছেলে? রবিন বলল, আমার কোনো ছেলে আছে? ডাক্তার আমাদের বুঝিয়ে বলল, এটা সাময়িক হতে পারে। ধীরে ধীরে স্মৃতি ফিরে আসতে পারে। তবে কিছু ক্ষেত্রে স্থায়ী হয়ে যায়। রোগীকে পরিচিত পরিবেশে রাখতে হবে। বাসায় ফিরে আমি ভাবতে লাগলাম, রবিন আমাকে চেনে না। আমাদের বিয়ের স্মৃতি নেই। আমাদের সংসারের কোনো স্মৃতি নেই। এটা কি ভাগ্যের ইশারা? রোহিত বলল, মা, এখন তোমার সামনে একটা সুযোগ এসেছে। আমি বললাম, কি সুযোগ? রোহিত বলল, বাবা তোমাকে চেনে না। তুমি এখন নতুন করে জীবন শুরু করতে পারো। আমি চমকে উঠলাম। বললাম, তুমি কি বলছ? সে আমার স্বামী। রোহিত বলল, মা, সে এখন শুধুই একজন অচেনা মানুষ। তার কোনো স্মৃতি নেই। তুমি এখন মুক্ত। আমি বললাম, রোহিত, এ ধরনের কথা বলো না। আমি তার দেখাশোনা করব। পরের দিন থেকে রবিনের চিকিৎসা চলতে লাগল। সে ধীরে ধীরে সুস্থ হতে লাগল। কিন্তু স্মৃতি ফিরল না। সে আমাকে একজন অচেনা মহিলা ভেবে সংকুচিত থাকত। রোহিতকে অচেনা ছেলে ভাবত। 1 মাস পর ডাক্তার বলল, স্মৃতি ফেরার সম্ভাবনা কম। তবে নতুন স্মৃতি তৈরি হতে পারে। তার সাথে বন্ধুত্ব করুন। ধৈর্য রাখুন। আমি রবিনের যত্ন নিতে লাগলাম। তাকে পরিচয় করিয়ে দিতে লাগলাম। বললাম, আমি তোমার স্ত্রী। আমরা 20 বছর একসাথে আছি। রবিন বলল, কিন্তু আমার মনে কোনো স্মৃতি নেই। রোহিত একদিন আমাকে বলল, মা, বাবার আর স্মৃতি ফিরবে না। ডাক্তার বলেছে। এখন তুমি কি করবে? আমি বললাম, তার দেখাশোনা করব। রোহিত বলল, কিন্তু সে তোমাকে চেনে না। তোমাকে ভালোবাসে না। আমি ভাবতে লাগলাম, সত্যিই তো। রবিন এখন একজন অচেনা মানুষ। আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি কি আজীবন একজন অচেনা মানুষের সেবা করব? একদিন রবিন আমাকে বলল, আপনি আমার স্ত্রী বলছেন, কিন্তু আমি আপনাকে চিনি না। আমার কিছু মনে পড়ে না। আমি বললাম, ধীরে ধীরে সব মনে পড়বে। রবিন বলল, কিন্তু আমি এখানে থাকতে অস্বস্তি বোধ করছি। এই কথা শুনে আমার মনে একটা ধাক্কা লাগল। আমার নিজের স্বামী আমার সাথে থাকতে অস্বস্তি বোধ করছে। আমি রোহিতকে বললাম, তোমার বাবা এখানে থাকতে চায় না। রোহিত বলল, মা, এটাই সুযোগ। তুমি এখন নতুন জীবন শুরু করতে পারো। আমি বললাম, কিভাবে? রোহিত বলল, আমার সাথে। আমি বললাম, রোহিত, এসব কথা বলো না। কিন্তু মনের গভীরে আমি ভাবছিলাম, রবিন আমাকে চেনে না। আমাদের কোনো সম্পর্ক নেই। আমি কি সত্যিই নতুন জীবন শুরু করতে পারি? একদিন রাতে রোহিত আমার কাছে এসে বলল, মা, আমি তোমার জন্য একটা ছোট বাড়ি দেখেছি দূরে। আমরা সেখানে যেতে পারি? আমি বললাম, কেন? রোহিত বলল, নতুন জীবন শুরু করার জন্য। আমি বললাম, রোহিত, আমি তোমার মা। তুমি আমার ছেলে। আমরা স্বামী স্ত্রী হতে পারি না? রোহিত বলল, মা, বাবা তোমাকে চেনে না। তুমি এখনকার স্ত্রী। তুমি একজন মুক্ত নারী। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। সত্যিই তো। রবিন আমাকে চেনে না। আমাদের কোনো সম্পর্ক নেই। আমি কি সত্যিই একজন মুক্ত নারী? পরের দিন আমি রবিনকে বললাম, তুমি যদি চাও তাহলে তোমার জন্য আলাদা ব্যবস্থা করা যেতে পারে। রবিন বলল, আমি এখানে থাকতে পারছি না। আমার মনে হয় আমি অনুপ্রবেশকারী। আমি ভাবলাম, রবিন নিজেই চলে যেতে চায়। আমি তাকে বাধ্য করব কেন? সেই রাতে রোহিত আমাকে বলল, মা, আমি সব ব্যবস্থা করে রেখেছি। বাবার জন্য একটা ভালো হোস্টেলের ব্যবস্থা করেছি। সেখানে তার যত্ন নেওয়া হবে। আমি বললাম, কিন্তু সে আমার স্বামী। রোহিত বলল, মা, সে তোমাকে চেনে না। তুমি তার কাছে একজন অচেনা নারী। তুমি কেন একজন অচেনা মানুষের দায়িত্ব নেবে? আমি চুপ করে রইলাম। পরের দিন রবিনকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হল। সে যাওয়ার সময় বলল, ধন্যবাদ। আপনি অনেক যত্ন নিয়েছেন। আমি বললাম, আমি তোমার স্ত্রী। রবিন বলল, আমি কিছু মনে করতে পারছি না। রবিন চলে যাওয়ার পর ঘর খালি লাগছিল। রোহিত বলল, মা, এখন আমরা দুজন আছি। আমি বললাম, হ্যাঁ। রোহিত বলল, এখন তুমি কি করবে? আমি বললাম, জানি না। রোহিত আমার হাত ধরল।
বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সাথে নতুন জীবন শুরু করো। আমি তার চোখের দিকে তাকালাম। দেখলাম সেখানে সত্যিকারের ভালোবাসা আছে। আমি বললাম, রোহিত, এটা কি ঠিক হবে? রোহিত বলল, মা, ভালোবাসার কোনো নিয়ম নেই। আমি তোমাকে সুখী করতে পারব। আমি অনেকক্ষণ চুপ করে থাকলাম। তারপর আমি বললাম, রোহিত, আমি ভেবে দেখব। রোহিত খুশি হয়ে বলল, সত্যিই মা? আমি বললাম, হ্যাঁ। কিন্তু সময় দাও। সেই রাত থেকে আমি ভাবতে লাগলাম, আমার জীবনে কি ভালোবাসা নেই? রোহিত কি সত্যিই আমাকে ভালোবাসে? আমি কি তার সাথে সুখী হতে পারব? কয়েকদিন পর আমি রোহিতকে বললাম, আমি তোমার প্রস্তাব নিয়ে ভেবেছি। রোহিত উৎসুক হয়ে বলল, কি ভেবেছ মা? আমি বললাম, রোহিত, আমি মনে করি আমাদের কোথাও চলে যাওয়া উচিত। নতুন জায়গা, নতুন পরিচয় নিয়ে রোহিত খুশিতে আমাকে জড়িয়ে ধরল। বলল, সত্যিই মা? তুমি রাজি? আমি বললাম, হ্যাঁ রোহিত। আমি বুঝেছি যে জীবনে ভালোবাসা পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তুমি আমাকে যেভাবে ভালোবাসো সেটা আমি আর কোথাও পাইনি গিয়ে। রোহিত বলল, মা, আমি তোমাকে সবচেয়ে সুখী করব। তুমি দেখবে। আমি বললাম, কিন্তু একটা শর্ত আছে। রোহিত বলল, কি শর্ত? আমি বললাম, আমাদের নতুন পরিচয় নিতে হবে। কেউ যেন জানতে না পারে আমরা মাছেলে ছিলাম। রোহিত বলল, অবশ্যই মা। আমি সব ব্যবস্থা করে রাখব। আমি বললাম, আর নিদার কি হবে? রোহিত বলল, নিদা এখন বড় হয়ে গেছে। সে বাবার কাছে থাকতে পারবে। আর আমাদের কাছে ছুটিতে আসতে পারবে পরের সপ্তাহে আমরা সব ব্যবস্থা করে ফেললাম। রোহিত একটা দূরের শহরে ছোট একটা বাড়ি ভাড়া নিয়েছিল। আমরা নতুন নাম নিলাম। আমার নাম হল রীতা, রোহিতের নাম হল রাহুল। আমরা স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিলাম। নিদাকে বলা হলো যে আমি অসুস্থ হয়ে গেছি। চিকিৎসার জন্য দূরে গেছি। রোহিত আমার দেখাশোনা করবে। নিদা কিছু বুঝল না। নতুন শহরে পৌঁছে আমি অন্যরকম অনুভব করলাম। এখানে কেউ আমাদের পুরানো পরিচয় জানে না। আমরা সত্যিকারের স্বামী স্ত্রী। রোহিত না, রাহুল আমার খুব যত্ন নিতে লাগল। প্রতিদিন ফুল কিনে আনত। আমার পছন্দের খাবার রান্না করত। আমার সাথে সিনেমা দেখতে যেত। ঘুরতে নিয়ে যেত। আমি অনুভব করলাম, এই প্রথম আমি একজন নারী হিসেবে পূর্ণ সম্মান আর ভালোবাসা পাচ্ছি। কিন্তু মাঝে মাঝেই আমার মনে পাপবোধ হতো। আমি কি ঠিক কাজ করেছি? রোহিত আমার ছেলে। আমি তার সাথে স্বামী স্ত্রীর মতো থাকছি। এটা কি পাপ? একদিন রাহুল আমাকে বলল, রীতা, তুমি কেন মাঝে মাঝে দুঃখী হয়ে যাও? আমি বললাম, কিছু না। রাহুল বলল, তুমি আমাদের সম্পর্ক নিয়ে চিন্তা করছো? আমি বললাম, হ্যাঁ। রাহুল আমার হাত ধরে বলল, রীতা, আমরা কারো ক্ষতি করিনি। আমরা একে অপরকে ভালোবাসি। এটাই সবচেয়ে বড় সত্য। আমি বললাম, কিন্তু সমাজ রাহুল বলল, সমাজ আমাদের সুখের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। ধীরে ধীরে আমি স্বাভাবিক হয়ে গেলাম। রাহুলের সাথে আমার জীবন সত্যিই সুখের হল। সে আমাকে যেভাবে ভালোবাসত আমিও তাকে ভালোবাসতে শুরু করলাম। আমি বুঝলাম, ভালোবাসার কোনো বয়স নেই, কোনো সীমা নেই। 6 মাস পর নিদা আমাদের দেখতে এল। সে বলল, মা, তুমি অনেক সুন্দর লাগছ। অনেক খুশি দেখাচ্ছে। আমি বললাম, হ্যাঁ বেটা, আমি ভালো আছি। নিদা রাহুলকে দেখে বলল, ভাই, তুমি মায়ের খুব ভালো যত্ন নিচ্ছ গো। রাহুল বলল, অবশ্যই। আমি তোমার মাকে ভালোবাসি। নিদা কিছু বুঝল না। তার কাছে আমরা এখনো মা আর ভাই। নিদা চলে যাওয়ার পর রাহুল আমাকে বলল, রীতা, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। আমি বললাম, কি সারপ্রাইজ? রাহুল একটা ছোট বাক্স বের করল। খুলে দেখি একটা সোনার আংটি। রাহুল বলল, রীতা, তুমি আমার স্ত্রী। কিন্তু আমাদের কোনো বিয়ের আংটি নেই। আমি অভিভূত হয়ে গেলাম। রাহুল আমার হাতে আংটি পরিয়ে দিল। বলল, এখন তুমি সম্পূর্ণভাবে আমার। আমি কেঁদে ফেললাম। এত ভালোবাসা, এত যত্ন, আমি জীবনে এমনটা আশা করিনি। রাহুল আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, তুমি কাঁদছ কেন? আমি বললাম, খুশির কান্না। 1 বছর পর আমাদের কাছে একটা খবর এল। রবিনের মৃত্যু হয়েছে। হার্ট অ্যাটাক। আমি শুনে কিছুক্ষণের জন্য দুঃখ পেলাম। তবুও সে আমার স্বামী ছিল। কিন্তু রাহুল বলল, এখন তুমি সম্পূর্ণ মুক্ত। রবিনের মৃত্যুর খবর শুনে আমার মনে হল, এটা ভাগ্যের খেলা। যদি রবিনের স্মৃতিশক্তি ফিরে আসত তাহলে আমি আজ এই সুখী জীবন পেতাম না। 2 বছর পর আমি আর রাহুল আসল কাগজপত্র দিয়ে বিয়ে করলাম। নতুন পরিচয়ে।
কেউ জানো না আমাদের আসল সম্পর্ক কি ছিল। আমরা এখন রীতা আর রাহুল দাস, সুখী দম্পতি। নিদা এখন কলেজে পড়ে, মাঝে মাঝে আমাদের দেখতে আসে। সে ভাবে আমি আর রাহুল দাদা আলাদা আলাদা মানুষ যারা পরে বিয়ে করেছি। সে খুব খুশি যে আমি সুখী। আজ আমার বয়স ৪১ বছর, রাহুলের ২৩ বছর। বয়সের পার্থক্য আছে, কিন্তু ভালোবাসায় কোনো পার্থক্য নেই। আমরা একে অপরকে গভীরভাবে ভালোবাসি। মাঝে মাঝে আমি ভাবি আমি কি ঠিক কাজ করেছি, কিন্তু তখনই রাহুলের ভালোবাসা দেখে আমার সব সন্দেহ দূর হয়ে যায়। আমি এখন সত্যিকারের সুখী। আমার জীবনে প্রথমবার পূর্ণতা এসেছে। রাহুল প্রতিদিন আমাকে বলে, রীতা তুমি আমার সবকিছু কো। আমিও বলি, তুমিও আমার সবকিছু কো। আমরা জানি আমাদের এই সম্পর্ক সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমরা কারো ক্ষতি করিনি। আমরা শুধু একে অপরকে ভালোবেসেছি। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। একটা বড় রহস্য বাকি আছে, যেটা আমি এতদিন গোপন করে রেখেছিলাম। আসলে রোহিত আমার আসল ছেলে নয়। আমি যখন রবিনকে বিয়ে করি তখন রোহিত ছিল রবিনের প্রথম স্ত্রীর ছেলে। তার প্রথম স্ত্রী মারা গিয়েছিল যখন রোহিতের বয়স ৫ বছর। আমি রোহিতকে নিজের ছেলের মতো মানুষ করেছি। কিন্তু রোহিত সত্য জানত। সে জানত আমি তার সৎ মা। তাই তার পক্ষে আমাকে একজন নারী হিসেবে ভালোবাসা সম্ভব হয়েছিল। আর আমিও যখন এই সত্য জানতে পারলাম তখন আমার মনের সব বাধা দূর হয়ে গেল। এই রহস্য আমি কাউকে বলিনি, এমনকি নিদাকেও না। নিদা আমার নিজের মেয়ে, কিন্তু রোহিত আমার সৎ ছেলে ছিল। তাই আমি এখন নিশ্চিন্তে বলতে পারি আমি কোনো পাপ করিনি। আমি শুধু ভালোবাসাকে গ্রহণ করেছি। একজন মানুষ যে আমাকে মায়ের মতো ভালোবাসত, পরে নারী হিসেবেও ভালোবাসতে শুরু করল। আর আমিও তাকে ছেলের মতো ভালোবেসে পরে একজন পুরুষ হিসেবে ভালোবাসতে শুরু করলাম। আমাদের এই ভালোবাসার গল্পটি অস্বাভাবিক, কিন্তু মিথ্যা নয়। আমরা দুজনে দুজনের জন্য। আমাদের বয়সের পার্থক্য, আমাদের অতীতের সম্পর্ক, কিছুই আমাদের ভালোবাসার পথে বাধা হতে পারেনি। আজ আমরা ৩ বছর ধরে স্বামী স্ত্রী হিসেবে থাকছি। আমি কখনো এত সুখী ছিলাম না। রাহুল আমার সব স্বপ্ন পূরণ করেছে। আমি একজন পূর্ণ নারী হিসেবে জীবন যাপন করছি। মাঝে মাঝে আমি ভাবি যদি রবিনের স্মৃতিশক্তি ঠিক থাকত, যদি সে আমাকে চিনত, তাহলে কি আমি এই সুখ পেতাম? হয়তো না। কিন্তু ভাগ্য আমার পক্ষে ছিল। আমার গল্প এখানেই শেষ। একটা অস্বাভাবিক ভালোবাসার গল্প। একটা সৎ মা আর সৎ ছেলের ভালোবাসার গল্প, যেটা শুরু হয়েছিল পারিবারিক ভালোবাসা দিয়ে শেষ হয়েছে দাম্পত্য ভালোবাসায়। আমি জানি অনেকে আমাদের বিচার করবে, অনেকে বলবে এটা ভুল। কিন্তু আমি বলবো ভালোবাসার কোনো নিয়ম নেই। যখন দুইজন মানুষ একে অপরকে সম্মান করে, যত্ন করে, ভালোবাসে, তখন সেটাই সত্যিকারের ভালোবাসা। আমি আর রাহুল এখন সম্পূর্ণ সুখী। আমাদের কোনো অনুশোচনা নেই। আমরা জানি আমাদের এই সিদ্ধান্ত সঠিক ছিল। আমরা একে অপরের জন্য তৈরি। এই গল্পের মাধ্যমে আমি বলতে চাই জীবনে ভালোবাসা পাওয়া খুব কঠিন। যখন পান তখন সেটাকে আঁকড়ে ধরে রাখুন। সমাজের ভয়ে নিজের সুখ নষ্ট করবেন না। যতক্ষণ আপনি কারো ক্ষতি না করছেন ততক্ষণ আপনার সিদ্ধান্ত সঠিক। আমি মানসী দত্ত, এখন রীতা দাস। আমার বয়স ৪১ বছর। আমার স্বামী রাহুল দাস, বয়স ২৩ বছর। আমরা গত ৩ বছর ধরে সুখী দাম্পত্য জীবন যাপন করছি। আমাদের কোনো অনুশোচনা নেই। এটাই আমাদের গল্প। একটা অসাধারণ ভালোবাসার গল্প। রোদে বেশি থেকে আমার পিঠে পুড়ে গিয়েছিল, ব্যথা করছিল। ছেলে বলল, মা আমি ক্রিম লাগিয়ে দিই গো। আমি প্রথমে বলেছিলাম না, কিন্তু ব্যথা বেশি হওয়াতে রাজি হলাম। সে আমার পিঠে আস্তে আস্তে ক্রিম লাগাতে লাগল। হঠাৎ সে বলল, তোমার ত্বক কত নরম। তার স্পর্শ অন্যরকম মনে হচ্ছিল, যেমন একজন পুরুষ একজন নারীকে স্পর্শ করে। আমি অস্বস্তি বোধ করলাম। সে আমার কাঁধে হাত রেখে বলল, তুমি এখনো অনেক সুন্দরী গো। আমি বললাম, এসব কি বলছিস? সে আরও কাছে এসে বলল, সত্যি কথা বলছি। তুমি আমার চোখে একজন আকর্ষণীয় নারী গো। আমি উঠে দাঁড়ালাম। সে আমার হাত ধরে বলল, তুমি রাগ করো না। আমি তোমাকে ভালোবাসি। মায়ের চেয়েও বেশি কি। আমার হৃৎপিণ্ড জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। সে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার স্ত্রী হও। আমরা একসাথে নতুন জীবন শুরু করি। ক্রিমের টিউব মেঝেতে পড়েছিল।
তার কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে কি সত্যিই আমাকে একজন নারী হিসেবে দেখে? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মানসী দত্ত। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রবিন দত্ত, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রোহিত আর নিদা। রোহিত ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। নিদা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজকে যে ঘটনাটি আপনাদের বলতে যাচ্ছি সেটি গত সপ্তাহে ঘটেছিল আমাদের পুরানো বাড়িতে। রবিন অফিসের কাজে কলকাতায় গেছে। নিদা তার বন্ধুর বাসায় থাকতে গেছে। আমি আর রোহিত একা বাসায়। সকাল থেকেই আমার শরীর খারাপ লাগছিল। জ্বর জ্বর ভাব, মাথা ব্যথা। রোহিত বলল, মা তুমি বিশ্রাম নাও, আমি সব কাজ করে দেবঘু। আমি শুয়ে পড়লাম। দুপুরের দিকে আবহাওয়া খুব গরম হয়ে গেল। আমি বেরান্দায় গেলাম একটু হাওয়া খেতে। সেখানে প্রায় ২ ঘন্টা বসেছিলাম। রোদের তাপে আমার পিঠ পুড়ে গেল। যখন ঘরে ফিরলাম দেখলাম পিঠ লাল হয়ে গেছে, জ্বালা করছে। রোহিত দেখে বলল, মা তোমার পিঠ তো পুড়ে গেছে, ক্রিম লাগাতে হবে গি। আমি বললাম, না আমি নিজেই লাগিয়ে নেবঘু, কিন্তু পিঠে হাত পৌঁছানো যাচ্ছে না, ব্যথা বাড়তে থাকল। রোহিত বলল, মা আমি সাহায্য করি, এমনিই ব্যথা পেয়ে বসে আছো কু। অগত্যা রাজি হলাম। রোহিত প্রথমে খুব সাবধানে ক্রিম লাগাতে শুরু করল। তার হাত ঠান্ডা ছিল, আরাম লাগছিল। ধীরে ধীরে ব্যথা কমতে শুরু করল। তখনই সে বলল, তোমার ত্বক কত নরম মা গু। আমি বললাম, হ্যাঁ বয়স হলেও এখনও ত্বক ভালো আছে খু, কিন্তু তার স্পর্শে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। রোহিত আমার কাঁধে হাত রেখে বলল, মা তুমি সত্যিই অনেক সুন্দর গু। আমি চমকে গেলাম। এভাবে কথা বলছে কেন? আমি বললাম, কি বলছিস রোহিত, আমি তোর মা। সে বলল, জানি মা, কিন্তু সত্যি কথা হলো তুমি আমার চোখে একজন সুন্দর নারী। কে? আমার মাথা ঘুরে গেল। এসব কি বলছে? আমি উঠে দাঁড়াতে গেলাম। রোহিত আমার হাত ধরে বলল, মা তুমি রাগ করো না, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। এ কি বলছে? রোহিত আরও বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই মা, তুমি আমার স্ত্রী হও। আমি হতভম্ব হয়ে গেলাম। ক্রিমের টিউবটা মেজে পড়ে গেল। রোহিতের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে কি সত্যিই আমাকে একজন নারী হিসেবে দেখে? এ তো অসম্ভব। রোহিত তুমি কি বলছ? আমি তোর মা, আমি চিৎকার করে বললাম। কিন্তু রোহিত শান্তভাবে বলল, মা আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আমি চাই আমরা একসাথে নতুন জীবন শুরু করি গিয়ে। আমি দৌড়ে নিজের রুমে চলে গেলাম। দরজা বন্ধ করে দিলাম। বুকের ভেতর হৃদয় যেন ফেটে যাবে। এ কেমন কথা? রোহিত আমার নিজের ছেলে, সে কিভাবে এমন কথা বলতে পারে? সারা বিকেল আমি রুমে বসে ভাবলাম। রোহিতের কথাগুলো বারবার মনে আসছিল। সন্ধ্যার দিকে রোহিত দরজায় নক করল। মা খাবার তৈরি করেছি, এসো খাও। আমি বেরোলাম না। বললাম, আমার খিদে নেই কি। রোহিত বলল, মা আমি জানি তুমি রেগে আছো, কিন্তু আমি যা বলেছি সেটা আমার হৃদয়ের কথা গু। রাতের দিকে রবিন ফোন করল, কলকাতা থেকে। কেমন আছো? রোহিত কেমন আছে? আমি বললাম, ভালো আছি। রোহিত ভালো, কিন্তু মনের ভেতর একটা ঝড় চলছিল। রবিনকে কি বলবো? রোহিতের কথাগুলো কি বলা উচিত, নাকি চুপ থাকা ভালো? পরের দিন সকালে রোহিত আমার জন্য চা বানিয়ে এনে দিল। বলল, মা গতকাল যা বলেছি সেটা নিয়ে চিন্তা করো, আমি অপেক্ষা করব খু। আমি বললাম, রোহিত তুমি যা বলছো সেটা ঠিক নয়। আমি তোমার মা, তুমি আমার ছেলে, আমাদের মধ্যে এমন সম্পর্ক হতে পারে না গি। রোহিত বলল, মা সম্পর্কের সংজ্ঞা তো মানুষই তৈরি করেছে, ভালোবাসার কোনো নিয়ম নেই। আমি তোমাকে যেভাবে ভালোবাসি সেটা সাধারণ মায়ের প্রতি ছেলের ভালোবাসা নয় গি। আমি বললাম, এসব কথা আর বলো না, এ কথা আর কখনো উঠবে না গি। কিন্তু রোহিত থামল না।
প্রতিদিন কোনো না কোনোভাবে বিশ্বাসটা নিয়ে আসত। কখনো আমার জন্য ফুল নিয়ে আসত, কখনো বিশেষ খাবার রান্না করত, কখনো আমার কাছে বসে হাত ধরত। আমি বুঝতে পারছিলাম না কি করব। একদিন রাতে আমি দেখলাম রোহিত আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে। কি চাই? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। গুরুত্বপূর্ণ কথা। আমি বললাম, রাতে নয়, কাল সকালে বলবে গি। কিন্তু রোহিত ঢুকে পড়ল। বলল, মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি যদি একবার আমার কথা ভেবে দেখো, তাহলে বুঝবে আমরা একসাথে কত সুখী হতে পারি। কি? আমি বললাম, রোহিত, তুমি পাগল হয়ে গেছ। আমি তোমার মা। এ কথা ভুলে যাও। রোহিত আমার কাছে এসে বলল, মা, আমি জানি এটা অদ্ভুত, কিন্তু বাবা তোমার যত্ন নেয় না। তিনি সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত। আমি তোমাকে সুখী করতে পারব। আমি রেগে গেলাম। বললাম, তোমার বাবার সম্পর্কে এভাবে কথা বলার অধিকার তোমার নেই। তিনি আমাদের ভালোবাসেন। কিন্তু মনের একটা কোণে আমি ভাবছিলাম, রোহিত কি সত্যিই ঠিক বলছে? রবিন কি আমার যথেষ্ট যত্ন নেয়? সে সারাক্ষণ কাজ নিয়েই থাকে, আমার সাথে সময় কাটায় না, কখনো রোমান্টিক কথা বলে না, আমাকে সুন্দর বলে না। হঠাৎ আমার মনে একটা ভয়ঙ্কর চিন্তা এল। আমি কি রোহিতের কথায় প্রভাবিত হচ্ছি? এ কেমন মা আমি? নিজের ছেলের এমন কথায় আমি কেন ভাবছি? আমি রোহিতকে বললাম, তুমি এখনই বেরিয়ে যাও, আর কখনো এসব কথা বলবে না। রোহিত বলল, মা, আমি যাব। কিন্তু তুমি ভেবে দেখো, আমি তোমাকে কত ভালোবাসি। সে চলে গেল। সারারাত আমি ঘুমাতে পারলাম না। রোহিতের কথাগুলো বারবার মনে আসছিল। আমি কি সত্যিই একটা অপূর্ণ জীবন যাপন করছি? রবিনের সাথে আমার সম্পর্ক কি শুধুই দায়িত্ব আর কর্তব্যের? ভালোবাসা কি নেই? পরের দিন রবিন ফিরে এল। রোহিত স্বাভাবিক আচরণ করছিল, যেন কিছুই হয়নি। কিন্তু আমি বুঝতে পারছিলাম সে আমার দিকে অন্যভাবে তাকাচ্ছে, স্বামী স্ত্রীর মতো তাকাচ্ছে। রবিন বলল, কেমন ছিলে? রোহিত ঝামেলা করেছে? আমি বললাম, না, ভালো ছিল ও। কিন্তু মনে মনে ভাবছিলাম, রবিনকে কি সব বলে দেওয়া উচিত? কিন্তু বললে কি হবে? রোহিতের জীবন নষ্ট হয়ে যাবে, পরিবার ভেঙে যাবে। দিন কয়েক এভাবেই কাটল। রোহিত আর আমার সামনে সেই কথা বলত না, কিন্তু তার আচরণে বোঝা যেত সে এখনও সেই ভাবনায় আছে। আমার দিকে তাকানো, আমার যত্ন নেওয়া, সবকিছুতেই একটা বিশেষত্ব ছিল। একদিন আমি নিদার স্কুল থেকে ফেরার পথে রোডের পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখলাম একটা ট্রাক আমার দিকে আসছে খুব দ্রুত গতিতে। ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হলো এবার আর বাঁচব না। হঠাৎ কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ট্রাকটা আমার পাশ দিয়ে চলে গেল। আমি দেখলাম রোহিত আমাকে বাঁচাতে এসে নিজে আহত হয়ে পড়ে আছে। তার পা দিয়ে রক্ত পড়ছে। রোহিত! আমি চিৎকার করে তার কাছে গেলাম। সে ব্যথায় কাতরাচ্ছে। আমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বলল, গুরুতর কোনো আঘাত নেই, কয়েকদিন বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে। বাসায় ফিরে রোহিতকে বিছানায় শুইয়ে দিলাম। তার যত্ন নিতে লাগলাম। ওষুধ দিলাম, খাবার খাওয়ালাম। রোহিত আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার জন্য জীবন দিতে পারি। কি? আমার চোখে জল এসে গেল। মনে হলো আমি কত খারাপ মা, নিজের ছেলেকে ভুল বুঝেছি। কিন্তু রোহিত আবার বলল, মা, আমি যা বলেছিলাম সেটা এখনো সত্য। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি বললাম, রোহিত, এসব কথা ভুলে যাও। তুমি আমার ছেলে, আমি তোমার মা। কিন্তু মনে মনে আমি ভাবছিলাম, রোহিত আমার জন্য জীবন দিতে পারে। এতটা ভালোবাসা পেয়েও আমি তাকে বুঝতে পারছি না কেন? আমার মনে একটা দ্বন্দ্ব চলছিল। একদিকে মাতৃত্বের টান, অন্যদিকে একজন নারী হিসেবে ভালোবাসা পাওয়ার ইচ্ছা। হঠাৎ করে একদিন রোহিত বলল, মা, আমি একটা স্বপ্ন দেখেছি। দেখেছি তুমি আর আমি একসাথে কোথাও ভ্রমণ করছি, স্বামী স্ত্রীর মতো। আমি শুনে চমকে গেলাম। বললাম, রোহিত, এসব কথা বন্ধ করো। স্বপ্ন এমন দেখো না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আমিও মাঝে মাঝে এমন স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নে দেখতাম রোহিত আমাকে কোথাও নিয়ে যাচ্ছে, আমরা একসাথে হাসছি, সে আমাকে জড়িয়ে ধরছে। ঘুম ভেঙে গেলে আমি লজ্জায় মরে যেতাম। এ কেমন স্বপ্ন আমি দেখছি?
একদিন রবিন অফিস থেকে এসে বলল, আমাকে দিল্লি যেতে হবে। প্রায় 1 সপ্তাহ লাগবে। আমি বললাম, এতদিন? রবিন বলল, অফিসের খুব জরুরি কাজ। যেতেই হবে। নিদাও তার বন্ধুর সাথে বেড়াতে যাবে। আবার আমি আর রোহিত একা থাকব। রবিন চলে যাওয়ার পর রোহিত বলল, মা, এবার আমরা দুজনে আছি। আমি তোমার সব যত্ন নেব। আমি বললাম, আমার যত্নের দরকার নেই। তুমি তোমার পড়াশোনা নিয়ে থাকো। কিন্তু রোহিত প্রতিদিন আমার জন্য বিশেষ খাবার রান্না করত। আমার প্রিয় ফুল কিনে আনত। আমার সাথে সিনেমা দেখত। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম, রবিনের চেয়ে রোহিত আমার অনেক বেশি যত্ন নেয়। আমার পছন্দ মনে রাখে। আমার কথা মনোযোগ দিয়ে শোনে। আমার সাথে সময় কাটায়। আমি কি একজন স্ত্রী হিসেবে এই যত্ন আর ভালোবাসা পাওয়ার যোগ্য নই? একদিন রাতে আমি বেরান্দায় বসে তারা দেখছিলাম। রোহিত এসে পাশে বসল। বলল, মা, তুমি কি ভাবছ? আমি বললাম, কিছু না। রোহিত বলল, আমি জানি তুমি আমার কথা ভাবছ। আমি যা বলেছি সেটা নিয়ে আমি চুপ করে রইলাম। রোহিত আমার হাত ধরল। বলল, মা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি যদি একটিবার আমার প্রেমকে গ্রহণ করো, দেখবে আমরা কত সুখী হতে পারি। আমি হাত সরিয়ে নিলাম। বললাম, রোহিত, এসব বন্ধ করো। কিন্তু সেই রাতে আমার খুব খারাপ লাগছিল। রবিন কখনো আমাকে এভাবে ভালোবাসার কথা বলে না। কখনো রোমান্টিক কোনো কথা বলে না। আমার হাত ধরে বসে না। আমি কি একজন নারী হিসেবে এই ভালোবাসা পাওয়ার যোগ্য নই? পরের দিন সকালে রোহিত আমার জন্য বিশেষ নাশতা বানিয়েছে। বলল, মা, তোমার জন্য তোমার প্রিয় পরোটা আর আলু ভাজি বানিয়েছি। আমি খেতে বসলাম। রোহিত পাশে বসে আমার খোঁজ নিচ্ছে। আরও নেবে? পানি লাগবে? এত যত্ন কেউ আমার নেয়নি। খাওয়ার পর রোহিত বলল, মা, চলো আজ পার্কে ঘুরতে যাই। অনেকদিন বেরোনি। আমি বললাম, না, ঘরে কাজ আছে। রোহিত বলল, কাজ আমি করে দেব। তুমি একটু বিনোদন করো। অগত্যা রাজি হলাম। পার্কে গিয়ে দেখি রোহিত আমার জন্য আইসক্রিম কিনে এনেছে। বলল, তুমি আইসক্রিম খেতে ভালোবাসো? সত্যিই আমি আইসক্রিম খেতে ভালোবাসি। কিন্তু রবিন কখনো আমার এই পছন্দের কথা মনে রাখে না। পার্কে বসে রোহিত বলল, মা, তুমি এত সুন্দর। কিন্তু সব সময় চিন্তায় থাকো। আমি বললাম, আমার বয়স হয়ে গেছে রোহিত। আর সুন্দর কিছু নেই। রোহিত বলল, না মা, তুমি ভুল বলছ। তুমি এখনো খুব সুন্দর। বাবা তোমার কদর করে না। ঘরে ফিরে আসার পর রোহিত আমার জন্য চা বানিয়ে এনে দিল। বলল, মা, আমি তোমার সব দুঃখ দূর করে দিতে চাই। আমি বললাম, আমার কোনো দুঃখ নেই। রোহিত বলল, আছে মা। তোমার চোখে দুঃখ দেখা যায়। সেই রাতে আমি খুব অশান্তি বোধ করছিলাম। রোহিতের কথাগুলো সত্যি। আমার মনে অনেক দুঃখ জমে আছে। রবিনের সাথে আমার বিয়ের পর থেকেই আমি একা বোধ করি। সে আমার সাথে মন খুলে কথা বলে না। আমার অনুভূতির কদর করে না। পরের দিন রোহিত বলল, মা, আজ আমি তোমার জন্য কিছু বিশেষ রান্না করব। বিকেলে দেখি সে আমার প্রিয় সব খাবার রান্না করেছে। মাছের ঝোল, ভাত, আলু পোস্ত। আমি অবাক হয়ে বললাম, এত কিছু করেছিস কেন? রোহিত বলল, তোমার জন্য। খাওয়ার সময় রোহিত বলল, মা, আমি তোমাকে খুশি দেখতে চাই। আমি বললাম, আমি খুশি আছি। রোহিত বলল, না, তুমি সত্যিকারের খুশি নও। বাবা তোমাকে খুশি রাখতে পারে না। এই কথা শুনে আমার মনে একটা ঝড় উঠল। রোহিত কি ঠিক বলছে? রবিন কি সত্যিই আমাকে খুশি রাখতে পারে না? আমি কি একটা অপূর্ণ জীবন যাপন করছি? রাতের দিকে রোহিত আবার আমার কাছে এসে বসল। বলল, মা, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। আমি বললাম, কি প্রস্তাব? রোহিত বলল, আমরা দূরে কোথাও চলে যাই। একসাথে নতুন জীবন শুরু করি। আমি চমকে উঠলাম। বললাম, তুমি কি বলছ? আমাদের সংসার আছে। নিদা আছে। তোমার বাবা আছে। রোহিত বলল, বাবা তোমাকে ভালোবাসে না মা। আর নিদা এখন বড় হয়ে গেছে। সে নিজেই নিজের যত্ন নিতে পারবে। আমি বললাম, রোহিত, তুমি পাগল হয়ে গেছ। আমি তোমার মা। তুমি আমার ছেলে। এভাবে কথা বলো না। রোহিত বলল, মা, তুমি যদি একবার আমার ভালোবাসাকে গ্রহণ করো, তাহলে বুঝবে আমি তোমাকে কত সুখী করতে পারি। সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না। রোহিতের কথাগুলো বারবার মনে আসছিল। আমি কি সত্যিই একটা অসুখী জীবন যাপন করছি? রবিনের কাছে কি আমার কোনো দাম নেই? আমি কি একজন নারী হিসেবে ভালোবাসা পাওয়ার যোগ্য নই? পরের দিন সকালে আমি মনে মনে ঠিক করলাম, রোহিতের সাথে পরিষ্কার কথা বলবো। আমি তার কাছে গেলাম।
বললাম, রোহিত, আমাদের কথা বলা দরকার। রোহিত বলল, হ্যাঁ মা, বলো। আমি বললাম, তুমি যা যা বলেছ সেগুলো আমি বুঝতে পারছি। হতে পারে তোমার মনে সত্যিই আমার প্রতি বিশেষ অনুভূতি আছে, কিন্তু এটা ঠিক নয়। আমি তোমার মা। রোহিত বলল, মা, কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবেই ভালোবাসি। আমি বললাম, রোহিত, ভালোবাসা অনেক ধরনের হয়। মা ছেলের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা। তুমি আমার প্রতি যে অনুভূতি রাখো সেটা মা ছেলের ভালোবাসা। রোহিত বলল, না মা, আমার অনুভূতি অন্যরকম। হঠাৎ করে ঘরের বাইরে গাড়ির আওয়াজ পেলাম। জানালা দিয়ে তাকিয়ে দেখি রবিন ফিরে এসেছে। এত তাড়াতাড়ি? আমি রোহিতকে বললাম, তোমার বাবা এসে গেছে। রোহিত বলল, এত তাড়াতাড়ি কেন? আমি বললাম, জানি না। রবিন ঘরে ঢুকে বলল, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই ফিরে এলাম। আমি বললাম, ভালো হয়েছে। রবিন রোহিতকে দেখে বলল, তুমি কেমন আছো বাবা? রোহিত বলল, ভালো আছি বাবা। রাতে রবিনের সাথে খাবার খেতে বসে আমি ভাবছিলাম, রোহিতের কথাগুলোর কোনো সত্যতা আছে কি? রবিন কি সত্যিই আমার যত্ন নেয় না? সে আমার দিকে তাকিয়ে বলল, কি ভাবছ? আমি বললাম, কিছু না। খাওয়ার পর রবিন বলল, আমি খুব ক্লান্ত, তাড়াতাড়ি ঘুমাতে যাব। আমি বললাম, হ্যাঁ যাও। আমি ভাবলাম, রোহিত ঠিকই বলেছিল। রবিন আমার সাথে কথা বলার সময় নেয় না, আমার অনুভূতি জানার চেষ্টা করে না। পরের দিন রোহিত আমাকে ইশারায় বলল, মা, আমার কথাগুলো মনে রেখো। আমি মাথা নেড়ে বললাম, না কিন্তু মনের গভীরে আমি জানতাম রোহিতের কথাগুলো আমাকে প্রভাবিত করেছে। দিন কয়েক পর রবিন আবার অফিসের কাজে বাইরে গেল। এবার চট্টগ্রাম। আমি আর রোহিত আবার একা। রোহিত বলল, মা, এবার আমরা আমাদের কথা শেষ করি। আমি বললাম, কি কথা? রোহিত বলল, আমার প্রস্তাবের কথা। আমি বললাম, রোহিত, আমি তোমাকে পরিষ্কার বলে দিয়েছি, আমি তোমার মা, তুমি আমার ছেলে। এর বাইরে কিছু ভাবা যাবে না। রোহিত বলল, মা, কিন্তু তুমি কি সুখী? তোমার কি মনে হয় না যে তুমি আরও ভালো জীবন পেতে পারতে? এই প্রশ্নে আমি চুপ হয়ে গেলাম। সত্যি কথা বলতে কি, আমি সুখী নই। রবিনের সাথে আমার বিয়ে হয়েছিল পারিবারিক সিদ্ধান্তে। আমাদের মধ্যে তেমন ভালোবাসা ছিল না, শুধু দায়িত্ব আর কর্তব্য। রোহিত আমার চুপ থাকা দেখে বুঝে গেল। সে বলল, মা, তুমি নিজের কাছে সৎ হও। তুমি কি একটা পূর্ণ জীবন যাপন করছ? আমি বললাম, জীবনে সব কিছু পাওয়া যায় না রোহিত। রোহিত বলল, কেন পাওয়া যাবে না? তুমি এখনও তরুণী, সুন্দর, তোমার ভালোবাসা পাওয়ার অধিকার আছে। আমি বললাম, রোহিত, তুমি যা বলছ সেটা সমাজে গ্রহণযোগ্য নয়। রোহিত বলল, সমাজ কি বলবে সেটা ভেবে তুমি তোমার জীবন নষ্ট করবে? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এত বুদ্ধিমত্তার সাথে কথা বলছে। আমি বললাম, কিন্তু এটা ভুল রোহিত। রোহিত বলল, মা, যদি আমি তোমাকে সুখী করতে পারি তাহলে সেটা কিভাবে ভুল? যদি আমি তোমার সব দুঃখ দূর করতে পারি তাহলে সেটা কেন অন্যায়? আমার মাথা ঘুরে গেল। রোহিতের কথাগুলো অদ্ভুত যুক্তিসঙ্গত মনে হচ্ছে। সেই মুহূর্তে হঠাৎ করে দরজার বেল বেজে উঠল। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। একজন পুলিশ বলল, আপনি কি মানসী দত্ত? আমি বললাম, হ্যাঁ। পুলিশ বলল, আপনার স্বামী রবিন দত্তের একটা দুর্ঘটনা হয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমার মাথায় বাজ পড়ে গেল। রোহিত দৌড়ে এসে বলল, কি হয়েছে বাবার? পুলিশ বলল, গাড়ি দুর্ঘটনা, অবস্থা গুরুতর, তাড়াতাড়ি হাসপাতালে আসুন। আমরা দৌড়ে হাসপাতালে গেলাম। ডাক্তার বলল, রোগীর অবস্থা খুবই খারাপ, মাথায় গুরুতর আঘাত পেয়েছে। আমি কেঁদে ফেললাম। রবিনের এই অবস্থা দেখে আমার মনে হল আমি কত খারাপ স্ত্রী। আমার স্বামী মৃত্যুর সাথে লড়ছে আর আমি অন্য কথা ভাবছিলাম। রোহিত আমার কাঁধে হাত রেখে বলল, মা, ধৈর্য রাখো। সারারাত আমরা হাসপাতালে ছিলাম। সকালে ডাক্তার এসে বলল, রোগী এখন সচেতন, তবে মাথার আঘাতের কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তিনি কাউকে চিনতে পারছেন না।